জৈব রসায়নের পঞ্চম ক্লাসে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। এটা আমার একাদশ শ্রেণীর ক্লাস এবং আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে জৈব যৌগের সমাবয়বতা ও বিক্রিয়ার ক্রিয়াকৌশল। এখানে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং জিনিস আমরা এখানে শিখব। যেমন প্রথমে আমাদের যে টপিক আছে যে জৈব যৌগের সমাবয়বতা। জৈব যৌগের সমাবয়বতা কি আছে না, এখানে কি হয়, একই আণবিক সংকেত বিশিষ্ট কিছু জৈব যৌগ থাকে যাদের যাদের কি থাকে না, ভৌত ও রাসায়নিক ধর্মগুলো পরস্পরের থেকে আলাদা হবে। ঠিক আছে, তাহলে একই আণবিক সংকেত কিন্তু যাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো যাদের কি হবে না, আলাদা। এই আলাদা শব্দটাতে গুরুত্ব দিতে হবে যে একই আণবিক সংকেত কিন্তু ভৌত রাসায়নিক ধর্মগুলো আলাদা আলাদা, তাদেরকে পরস্পরের সমাবয়ব বলবে এবং এই যে ধর্ম তাকে বলা হবে সমাবয়বতা, সমান অবয়বতা। যেমন আমরা একটা উদাহরণ নিয়ে শুরু করব, C2H6O। এই যে সংকেত, এই সংকেত বিশিষ্ট আমরা দুখানা যৌগ আমরা দেখতে পাবো, CH3 CH2OH। এখানে দেখো C2, তাহলে কার্বন কটা আছে, একটা একে দুটা, H কটা আছে, 6খানা, তাহলে 3 2 5 একে 6 এবং অক্সিজেন আছে একটি। সুতরাং এই সংকেত বিশিষ্ট এটি একটি যৌগ হতে পারে যার নাম ইথাইল অ্যালকোহল। এই সংকেত বিশিষ্ট আমরা আরেকটা যৌগ লিখতে পারি যেটা হচ্ছে CH3OCH3। তাহলে এখানেও দেখো C আছে দুখানা, অক্সিজেন একখানা আর হাইড্রোজেন আছে 3 আর 3 6খানা। এর নাম হলো ডাইমিথাইল ইথার। ঠিক আছে, তাহলে একই আণবিক সংকেত কিন্তু যৌগগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি আলাদা হয় তখন যে পরস্পরকে এই যে C2H5OH এবং CH3OCH3 এইগুলোকে পরস্পরের কি বলা হবে, পরস্পরের সমাবয়ব বলা হবে এবং যে ধর্ম তাকে বলা হবে সমাবয়বতা। ঠিক আছে, এবার আমরা বিভিন্ন ধরনের সমাবয়বতা আমরা একটু আলোচনা করব। শৃঙ্খল ঘটিত সমাবয়বতা, এখানে কি হবে না, একই সমগণীয় শ্রেণীর বিভিন্ন রকম যে যৌগগুলো যাদের কার্বন শৃঙ্খলের গঠনের বিভিন্নতা রয়েছে, এখানে কি হবে যে কার্বন শৃঙ্খলের গঠন আলাদা হবে। ঠিক আছে, তখন যে ধরনের সমাবয়বতা সৃষ্টি হবে তখন তাকে বলা হবে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা। আমরা একটা উদাহরণ নেব, যেমন C5H12। এই সংকেত বিশিষ্ট কতগুলো যৌগ হতে পারে দেখা যাক। তাহলে এইটা 5টা কার্বন আছে, তাহলে আমরা একটা N পেন্টেন একটা লিখে ফেলি। এইটা নিয়ে আমরা কি কি করতে পারি দেখা যাক, CH3 CH2 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 CH3, 1 2 3 4 5। ঠিক আছে, 5টা কার্বন। হাইড্রোজেন কখানা আছে, 12খানা, 3 2 5 2 7 2 9 3 12। তাহলে এই সংকেত বিশিষ্ট এই একটি যৌগ হতে পারে, এর নাম হচ্ছে N পেন্টেন। এই সংকেত বিশিষ্ট আমরা এই সংকেত বিশিষ্ট আরো অন্য যৌগ দেখি, CH3 CH CH3 CH2 CH3। এইটিকেও যদি আমরা কাউন্ট করি তখন দেখব এটাও কিন্তু সংকেত হচ্ছে C5H12। এর নাম হয়ে গেল আইসোপেন্টেন। বা এর যদি IUPAC নাম করে তখন আমরা বলবো 2-মিথাইল বিউটেন। আমরা যদি এই সংকেত বিশিষ্ট আরেকটা যৌগ আঁকার চেষ্টা করি তাহলে দেখব CH3 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 CH3। তাহলে এখানে কি দেখছি, আমাদের কার্বন আছে 1 2 3 4 5খানা,
হাইড্রোজেন আছে 3 3 6 3 9 3 12। ঠিক আছে, তাহলে কি দেখছি না এই যে C5H12 সংকেত বিশিষ্ট তিনখানা আমরা যৌগ পাচ্ছি, এইটি একটি আবার এইটি একটি, তিনখানা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পরস্পরের সমাবয়ব। এবং কি গঠিত সমাবয়ব, দেখো একই সংকেত কিন্তু শৃঙ্খল বা চেনটা সম্পর্কগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে এরকম যদি যৌগ থাকে এর নাম হয়ে যাবে শৃঙ্খল গঠিত সমাবয়বতা, এর নাম হয়ে যাবে নিওপেন্টেন। ঠিক আছে, তাহলে একই সংকেত কিন্তু শৃঙ্খলগুলোর গঠনের বিভিন্নতার দরুন যে সমাবয়বতা হলো তাকে বলা হবে শৃঙ্খল গঠিত সমাবয়বতা। এরপর আমরা পড়ছি অবস্থান ঘটিত সমাবয়বতা। এখানে কি আছে, একই রকম গঠন কাঠামো বিশিষ্ট, এখানে যে যৌগগুলো আমরা লিখবো তাদের গঠন কাঠামো একই রকম হবে, কার্বন শৃঙ্খলটাও প্রায় একই রকম হবে, কিন্তু এখানে বিভিন্ন যে গ্রুপগুলো থাকবে তাদের পজিশনগুলো আলাদা আলাদা হবে। যেমন আমরা এইটা যদি এখানে শুরু করি, এটা কি নাম, এটা বেনজিন। এখানে যদি আমরা OH গ্রুপ দিই আর এখানে যদি আমরা একটা CHO দিই, তাহলে এই যৌগের নাম কি, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। ঠিক আছে, তাহলে অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। ঠিক আছে, অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এবার আমরা যদি এখানে এই যে CHO, OH এবং CH যেটা পাশাপাশি ছিল, এখানে আমরা এটা চেঞ্জ করছি, এখানে OH-টা রেখে পরে CHO-টাকে এইখানে না দিয়ে যদি আমরা এখানে দিই, তখন কি যাবে, এই যৌগটা হয়ে যাবে মেটা যৌগ, মেটা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। আবার এই যৌগটিতেই এবারে এই যে যৌগটা হবে OH, এখানে আবার একটা একটা করে পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে OH, আবার যদি এখানে CHO দিয়ে দিই তখন এটা কি হয়ে যাবে বলো, প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। ঠিক আছে, তাহলে এরকম আমরা আরো যৌগ আমরা দেখতে পারি, যেমন ধরো CH3 CH2 CH2OH, এই যৌগটার নাম হবে, তাহলে এখানে যদি আমরা নাম্বারিং করি 1 2 3, তাহলে যৌগের নাম হয়ে যাবে প্রোপান 1 অল। এইখানে যে OH-টা ছিল সেটাকে আমরা তো এইখানেও দিতে পারি, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে CH3 CHOH CH3। তাহলে এই যৌগটার নাম কি হয়ে যাবে প্রোপান 2 অল, প্রোপান 1 2 3। তাহলে আগে এক নম্বরে OH ছিল, সুতরাং প্রোপান 1 অল। ঠিক আছে, তিনটা কার্বনের জন্য প্রোপেন, হ্যাঁ, তাহলে প্রোপান 1 অল। এখানে OH-টা আছে 2 নম্বরে, তাহলে প্রোপান 2 অল। তাহলে এই ধরনের যেখানে আমরা পজিশনগুলো আমরা যদি এখানে দেখাই, 1 নম্বর পজিশনে ছিল, সুতরাং এটা 1 অল, আর এখানে 2 নম্বর পজিশনে আছে, সুতরাং এটা হচ্ছে 2 অল। তাহলে এই ধরনের যৌগগুলো আমরা দেখলাম অবস্থান ঘটিত সমাবয়বতা। কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা, এতে আমরা দেখব যে একই আণবিক সংকেত হবে, একই আণবিক সংকেত থাকবে, কিন্তু যদি আলাদা 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 কার্যকরী গ্রুপ থাকে, তাহলে এই ধরনের যে যৌগগুলো হবে তাদের মধ্যে কি সমাবয়বতা দেখা যাবে, কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। যেমন আমরা একই রকম উদাহরণে দিতে পারি, যেমন দেখো C2H6O, এখান থেকে
আমরা একটা যৌগ পাচ্ছি CH3 CH2 OH। তাহলে এখানে কার্যকর গ্রুপ কি আছে? অ্যালকোহল আছে। ঠিক আছে, আবার এই সংকেত বিশিষ্ট আমরা আলাদা একটা যৌগ লিখবো CH3O CH3। তাহলে এখানে কার্যকর গ্রুপটা আছে অক্সো বা ইথার। ঠিক আছে, তাহলে এই যে দুটা কোথা থেকে আসছে? সেই C2H6O থেকে আসছে, এইটাও কিন্তু C2H6O থেকেও আসছে। একটাতে কার্যকর গ্রুপ হচ্ছে অ্যালকোহলের হাইড্রক্সিল গ্রুপ, আর এটা হচ্ছে অক্সো বা ইথার, এটাকে হাইড্রক্সিল। ঠিক আছে, তাহলে একই সংকেত কিন্তু কার্যকরী মূলকগুলো আলাদা করার জন্য যে ধরনের সমাবেত দেখা দিচ্ছে সেটা হচ্ছে কার্যকরী গ্রুপ ঘটিত সমাবয়বতা। পরের টপিক আমাদের মেটামরিজম। মেটামরিজমে আমরা দেখব সমগুণীয় যে শ্রেণী হবে সেটা হবে একই সমগুণীয় শ্রেণীর আন্ডারে, এবং আণবিক সংকেতও কিন্তু একই হবে। ঠিক আছে, সংকেত বিশিষ্ট দুটি যৌগে কার্যকরী গ্রুপের বিভিন্নতার জন্য, কার্যকরী গ্রুপটা দুই পাশে, বিভিন্নতা নয়, কার্যকরী গ্রুপের দুই পাশে, কার্যকরী গ্রুপের দুই পাশে, কার্যকরী গ্রুপের দুই পাশে বিভিন্ন রকম বা বিভিন্ন রকমটাকে না বলে বিভিন্ন সংখ্যক কার্বন পরমাণু থাকলে যে যৌগগুলি হবে তাদেরকে পরস্পরের মেটামার বলা হবে। ঠিক আছে, তাহলে কি হলো? কার্যকরী গ্রুপ এর দুপাশে বিভিন্ন রকম কার্বন পরমাণু থাকবে এবং একই সমগুণীয় শ্রেণীর হবে এবং আণবিক সংকেত কিন্তু একই হবে। আমরা উদাহরণ নিতে পারি, যেমন C4H10O। এই সংকেত বিশিষ্ট দেখো আমরা লিখতে পারি CH3 CH2O CH2 CH3। দেখো C4 মানে 1 2 3 4টে কার্বন, হাইড্রোজেন কখন আছে? 10খানা, 3 2 5 2 7 3 10, আর একখানা অক্সিজেন। এই সংকেত বিশিষ্ট দেখো এই অক্সিজেনটাকে যদি আমরা এই মাঝখানটা এখানে ঢুকিয়ে দিই তাহলে কি হবে? CH3O CH2 CH2 CH3। তাহলে একই যৌগই, একই সংকেত থেকে আলাদা একটা যৌগ পেয়ে গেলাম। আবার আমরা এরকম ভাবে আরেকখানা করতে পারি CH3O CH CH3 CH3। তাহলে একই যৌগ, একই আণবিক সংকেত বিশিষ্ট যৌগ থেকে আলাদা আলাদা আমরা সংকেতগুলো পেয়ে গেলাম। এই যে যৌগগুলোকে আমরা পেলাম তাদেরকে পরস্পর কি বলা হবে? পরস্পরে বলা হবে মেটামার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখছি যে C4H10O থেকেই পাচ্ছি, কিন্তু অক্সিজেনের দুই দিকে আলাদা আলাদা রকম। এখানে দুখানা, পরেরটা কি দেখছি? এখানে একটা, এদিকে তিনটা, এখানে একটা, এদিকে তিনটা, কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা। তাহলে এইরকম যে যৌগগুলো পরস্পর পাচ্ছি, যে সংকেতগুলো, তাদেরকে পরস্পরের এই যৌগটা পরস্পর সাপেক্ষে তার হলো মেটামার। বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমাবয়বতা। আণবিক সংকেত একই, এদের মধ্যে কোনোটি যদি মুক্ত শৃঙ্খল, আবার কোনোটি যদি বদ্ধ শৃঙ্খল বিশিষ্ট যৌগ হয়, তবে পরস্পরকে বলা হবে বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল বিশিষ্ট সমাবয়ব। ঠিক আছে, এবং এই ঘটনাটাকে বলা হবে বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল বিশিষ্ট সমাবয়বতা। যেমন আমরা একটা উদাহরণ নিচ্ছি
যদি CH3 CH ডাবল বন্ড CH2, ঠিক আছে। এই যৌগটা কি আছে, একদম মুক্ত আছে। যেমন একটা ফুলের মালাকে, হ্যাঁ, ফুলের অনেকগুলো মালা করার আগে যখন আমরা শুরুটা এবং শেষটা যখন আমরা বেঁধে দিইনি তখন কি মুক্ত শৃঙ্খল, কিন্তু যখন ওকে শুরু এবং শেষটা বেঁধে দেবো তখন ওটা কি হয়ে যাবে, বদ্ধ শৃঙ্খল। যেমন এখানে একটা ফুল 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 নিয়ে আমরা এটা, দিস ইজ মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল। কিন্তু যখনই আমরা এই যে এই শুরুটা এবং এই শেষটা যখন বেঁধে দেব তখন কেমন হবে, তখন একটা মালা হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে বদ্ধ শৃঙ্খল। বোঝা গেল? তাহলে যখন দুদিকটা ওপেন থাকবে তখন ওপেন চেন এবং এটা ক্লোজড চেন, বদ্ধ শৃঙ্খল। তাহলে এটা কি আছে, শুরুটা এবং ল্যাজ এবং মুড় বাঁধা নেই, সুতরাং এটা মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল। এবং এটার যদি লেজ আর মুড়টা যদি বেঁধে দিই তাহলে কি হয়ে যাবে, CH2 CH2 CH2। দেখো তাহলে এই যে যৌগটা হয়ে গেল সেটা বদ্ধ শৃঙ্খল। এই যৌগটার নাম ছিল প্রোপিন আর এই যৌগের নাম হয়ে গেল সাইক্লোপ্রোপেন। আমরা আরেকখানা উদাহরণ নিতে পারি, আরেকখানা উদাহরণ যেমন ধরো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, এটা একটা মুক্ত শৃঙ্খল যৌগ। এর শুরুটা এবং শেষটা যদি আমরা বেঁধে দিই তাহলে কেমন হবে, CH2 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 CH2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এখন বদ্ধ শৃঙ্খল। এবং এইটি এই দুটোকে বলা হবে মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল বিশিষ্ট সমবায়তা, এবং এইটির সাথে একটা মুক্ত শৃঙ্খল বদ্ধ শৃঙ্খল বিশিষ্ট সমাবয়বতা। এটি মুক্ত শৃঙ্খল আর এটি হচ্ছে বদ্ধ শৃঙ্খল। এটির মধ্যে এটা মুক্ত শৃঙ্খল, এটি বদ্ধ শৃঙ্খল। টটোমারিজমটা এটা এক ধরনের গতিশীল একটা সাম্য এখানে বজায় থাকবে। এখানে কি আছে না, দুটি গঠনগত সমবায়ী যদি দুটোর মধ্যে পারস্পরিক রূপান্তর সম্ভব, তাহলে এখানে পারস্পরিক রূপান্তর হবে কার মধ্যে, দুটি আলাদা আলাদা যৌগের মধ্যে, ঠিক আছে। আমরা উদাহরণ দিলে তোমরা বেটার বুঝতে পারবে। দেখো আমরা একটা এখন যদি উদাহরণ দিই, কিটো তার সাথে ইনল, টটোমারিজমের উদাহরণ আমরা নিচ্ছি। আমরা এখানে একখানা যৌগ লিখছি যে CH3 C ডাবল বন্ড O CH2 CO CH3, ঠিক আছে। এই যৌগটিকে আমরা একটুকু সাজাবো কেমন করে না, CH3 C ডাবল বন্ড O, এই CH2টাকে আমরা আলাদা আলাদা ভাবে একটুকু হাইড্রোজেন গুলো রাখবো, তাহলে CH2 হয়ে গেল, আবার CO CH3, ঠিক আছে। এই যে কার্বনটি, এই কার্বনটিকে আলফা, এই গ্রুপের সাপেক্ষে এই কার্বনটিকে আলফা পজিশন বলা হয়। তাহলে আলফা পজিশনে হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনগুলো আলফা হাইড্রোজেন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। তাহলে এখানে আপাতত আমরা একটা আলফা কার্বন লিখে রাখলাম। এই হাইড্রোজেনটা কি হবে, এইটা হাইড্রোজেনটা চলে আসবে এই বন্ডে, যদি দিয়ে দেয় এখান থেকে সরণ হয়ে যদি হাইড্রোজেনটা এইখানে অক্সিজেন এসে দাঁড়ায় তাহলে কি হবে, দেখা যাক তাহলে কি হবে। তাহলে এই CH3টা ছিলই, তার সাথে C, এখানে ছিল ডাবল বন্ড O, কিন্তু এই হাইড্রোজেনটা এখানে চলে আসাই হয়ে যাবে OH। একটা সিঙ্গেল বন্ড যখন এরকম একটা হাইড্রোজেন এখানে যখন তার ইলেকট্রন ঘনত্বটা দিয়ে দিচ্ছে তখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে ডবল বন্ড। তাহলে এটা যেটা সিঙ্গেল বন্ড ছিল না, এটা সিঙ্গেল বন্ড ছিল, এই সিঙ্গেল বন্ড হয়ে যাবে ডবল বন্ড। এবং
এই হাইড্রোজেন তো গেল এখানে, এই হাইড্রোজেন তো রইলো, সেই জন্য এই হাইড্রোজেনটা এখানে লিখলাম। তার বাদ বাকি এই দিকটা যেটা ছিল সেটা একই রইবে, সি ডাবল বন্ড ও, আর এখানে যেটা CH3 ছিল সেটা CH3 রইল। তাহলে আগে কি ছিল? আগে ছিল কমপ্লিটলি কিটো যোগ, এখানেও কিটো ছিল, এখানেও কিটো ছিল। তাহলে এটা ছিল কিটো, কিন্তু এখানে কি হলো, একটা ইন হলো, আবার একটা অলও ফরমেশন হলো, এবং এইটার সাথে এইটার একটা সাম্য চলতে। সাম্য মানে কি, এই যৌগটা এইটাতে রূপান্তরিত হতে থাকে, আবার এই যৌগটা আবার দেখো এই দুদিকে তীর আছে, এই যৌগটা এদিকেও হয়, আবার এই যৌগটা আবার এইখানেও ফেরত আসতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে কিটো ইনল টটোমারিজম। তাহলে এইখানটাতে আমরা লিখবো এটা কি ছিল, কিটো রূপ, আর এখানে কি আছে, একটা ইনও আছে, ইন ডাবল বন্ড ইন, আর এখানে একটা অল, এটা তাহলে হলো ইন যুক্ত অল সমান ইনল। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে এই যে কিটো ফর্ম এবং এই যে ইনল ফর্ম, দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল। কোনটা বেশি স্টেবল না, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন থাকা সম্ভব নয়, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন থাকবে, সুতরাং এই যৌগটা বেশি স্টেবল হয়ে যাবে, ইনল রূপটা বেশি স্টেবল হবে দেন কিটো ফর্ম। সেই জন্য আমাদের এখানে তীর চিহ্নটা লক্ষ্য করবে যে এই তীর চিহ্নটা সবসময় বড় থাকবে, যেটা বেশি স্টেবল হবে তার দিকে তীর চিহ্নটা বড় থাকবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই উদাহরণ করার পরে আমরা একটু শিখব যে এই যে টটোমারিজমের শর্ত কি হতে পারে। শর্ত আমরা 1 নম্বর শর্ত লিখছি যে যৌগটিতে মোটামুটি মিনিমাম কমপক্ষে একটি আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন কোনটি? এখানে আমরা দেখলাম কার্যকরী মূলকের পাশের কার্বনটা আলফা কার্বন, সুতরাং আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে সেটা আলফা হাইড্রোজেন, দিস ইজ আলফা হাইড্রোজেন, দিস অলসো এ আলফা হাইড্রোজেন, তাহলে আলফা হাইড্রোজেন থাকতে হবে। 2 নম্বর শর্ত, যৌগটিতে অবশ্যই তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের, দ্বিবন্ধন, এটা দ্বিবন্ধন আর এটা বা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। ঠিক আছে, যেমন উদাহরণ আমরা বলতে পারি, যেমন এটা একটু আগে আমরা করলাম, এরকম অক্সিজেনটা ডবল বন্ডের সাথে তো যুক্ত, আবার অক্সিজেন নাইট্রোজেনের সাথে ডবল বন্ডের সাথে যুক্ত, এরকম ভাবও হতে পারে, বা এরকম হতে পারে সি ডাবল বন্ড NH, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু টটোমারিজম হতে পারে। টটোমারিজমের আরেকটা উদাহরণ আমরা এখানে দেখাবো, যেমন এই যে কার্যকরী গ্রুপের পাশের কার্বনটা আলফা কার্বনের যে হাইড্রোজেন, আলফা হাইড্রোজেন, দেখো এইটি এর ইলেকট্রন ঘনত্ব এখানে দিয়ে দিবে এবং হাইড্রোজেনটা এইখানে থ্রু এসে পরে এই অক্সিজেনে চলে যাবে, ফলে কি দেখা যাবে, দেখো CH3 ছিল, কোনো কাজ করেনি, CH সিঙ্গেল বন্ডে যদি ইলেকট্রন ঘনত্ব আসে, মনে রাখবে সবসময় খুব গুরুত্বপূর্ণ, সিঙ্গেল বন্ড হয়ে যাবে ডবল বন্ড N, আর অক্সিজেনটা এখানে ছিল, হাইড্রোজেনটা এর সাথে জুড়ে যাবে, তাহলে বন্ড OH। আর এবার এখানে করে দিই, এটা যদি তোমাদের দেখতে অসুবিধা হলো, CH3 CH হাইড্রোজেন N ডাবল বন্ড O, এই হাইড্রোজেনটা এইখানে আসছে, এখানে দিলে কি হবে, CH3 CH। ঠিক আছে, এই ডবল বন্ডটা এর সাথে যে নাইট্রোজেনটা সিঙ্গেল বন্ডের সাথে লেগেছিল, এটা হয়ে যাবে ডবল বন্ড। ঠিক আছে, আর হাইড্রোজেনটা এসে অক্সিজেনের সাথে লাগবে, এইটা হাইড্রোজেনটা এইখানে চলে আসবে,
তাহলে এর সাথে যে অক্সিজেনটা একা ছিল তার সাথে এই হাইড্রোজেনটা এসে লেগে যাচ্ছে। ঠিক আছে, এই ধরনের যে আমাদের টটোমারিজম সেটা হচ্ছে নাইট্রো অ্যাসিনাইট্রো। এইটা হচ্ছে গিয়ে তোমার নাইট্রো রূপ, আর এটা হচ্ছে অ্যাসি রূপ। তাহলে কি হচ্ছে নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমারিজম। আইসোমারিজমের ক্লাস আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা আলোকীয় সমাবর্তন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই মন দিয়ে পড়াশোনা করবে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অল।